জীবনমশাই বটে। গলাইচণ্ডী গ্রামে ডাকেই চলেছেন। শশীর রোগী রামহরি লেটকে দেখতে চলেছেন। আকাশের দিকেই চেয়ে আছেন। গাড়ির ঝাঁকি খাচ্ছেন, ভ্রুক্ষেপ নাই। এই ধারাই জীবন দত্তের চিরকালের ধারা। গরুর গাড়িতে চড়লেই এমনইভাবে গভীর চিন্তামগ্ন বা শূন্য মনে আকাশের দিকে তাকিয়ে থাকেন। পিছনে বসে শশী বকেই চলেছে। সে বলছিল, মেয়ে ছেলেদের ওই বটে গো, টাকা লোকসান সয় না। জীবনমশাই স্তব্ধ হয়ে বসে আছেন। বের হবার আগে আতর বউকে যে কথা তিনি বলেছেন শশী তা শুনেছে। তারই জের টেনে চলেছে সে। আরম্ভ করেছে প্রদ্যোৎ ডাক্তারও একদিন মরবে এই কথা বলে। মশায়ের কাছে ধমক খেয়ে এখন এসেছে ফিয়ের কথায়। শশী একটু চুপ করে থেকে আবার বললে, তা ওরা যখন নিজে থেকে দিতে এলো তখন নিলেন না কেন? তাতে কি দোষ হতো? জীবনমশাই এতেও সাড়া দিলেন না। শশী আবার বললে, রাগ বউ ঠাকুরুনের মুখের আগল থাকে না, ওই দোষটা ওর আর গেল না। জীবনমশাই আকাশের দিকেই তাকিয়ে আছেন। আতর বউয়ের কথাগুলো মনে ঘুরছে। কথা নয়, বাক্যবাণ, কিন্তু জীবনমশাই ও বাণে বিদ্ধ হয়েও আহত হন না। স্থবির হাতির মতো চলেন। বাণগুলি গায়ে বিঁধে থাকে, কিন্তু কোনো স্পর্শানুভূতি অনুভব করেন না। তারপর কখন খসে পড়ে যায়। সমস্ত দেহই তো কিছু কিছু ক্ষতচিহ্নে আচ্ছন্ন হয়ে রয়েছে। শশী কিন্তু বিরক্ত হয়। এই বুড়োর মেজাজটা চিরকাল একরকম গেল। 100টা কথা কইলে একটা উত্তর দেয়। বুঝতে পারা যায় না কোন কথায় লোকটার মন নাড়া খাবে, সাড়া দেবে। বৌঠাকরুন মুখরা বটেন, কিন্তু সে ওই স্বামীর কারণেই মুখরা। ঝগড়া কলহ সবই জীবনমশাইয়ের সঙ্গে। বাইরের লোকের সঙ্গে ব্যবহারে বৌঠাকরুন অন্য মানুষ। শশীর প্রথম জীবনটা কেটেছে এই বাড়িতে, সে তো জানে। পুরো 3 বছর ওই বাড়িতে কেটেছে। বৌঠাকরুন সে সময় যে যত্ন, যে আত্মীয়তা করেছেন সে তো তার মনে আছে। ডেকে জল খাইয়েছেন, না খেলে তিরস্কার করেছেন। কথাটি বড় ভালো বলতেন। রোজার ঘাড়েও ভূতের বোঝা চাপে শশী, ডাক্তার কবরেজেরও অসুখ করে, সময়ে খা, পিত্তি পড়াস নে। শুধু এই নয়, বাড়িতে যখন যে জিনিসটা তৈরি করেছেন ডেকে খাইয়েছেন। বলতেন, খা তো শশী, দেখ তো ভাই কেমন হলো। ভালো জিনিস ন্যাকড়ায় বেঁধে দিয়েছেন, শশী নিয়ে যা বাড়ি, বউকে খাওয়াবি। শশীর তখন নতুন বিয়ে হয়েছে। শশীর বউয়ের মুখ দেখে একটি আংটি দিয়েছিলেন বৌঠাকরুন। বৌঠাকরুনকে তেতো করে দিয়েছে এই বৃদ্ধ, এই মস্ত হস্তি। মস্ত হস্তিই বটে, কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নাই। বসে আছে দেখো তো, যেন একটা পাথর। কি বলবে শশী? শশীর আজ নিজের গরজ। গা চুলকাতে চুলকাতে শশী আবার স্তাবকতা শুরু করলে। বউ ঠাকুরুনের দোষ নাই মশাই। সে আমল মনে পড়লে দুঃখ হয়, আফসোস হয়, হবার কথাই বটে। ওহ, সে কি পসার, কি ডাক,
দিনে রাত্রে খাবার শোবার অবসর নাই। সেই সাদা ঘোড়াটা, এত বড় ঘোড়া, 2 বছরের মধ্যেই কুমড়ে ধরে গেল। আর দেশেও কি জ্বর, হোঁ হোঁ করে কাঁপুনি, কোঁ কোঁ করে জ্বর। তার উপর প্রেসিডেন্ট পঞ্চায়েত। ওরে বাবা রে বাবা, সে একটা আমল বটে। গঙ্গায় নৌকা চলা যাকে বলে। এক হরিশ ডাক্তারের ছেলের মৃত্যু মনে আছে আপনার? এদিকে ঘরে ছেলের এখন তখন, ওদিকে মনের ভুল, মালিশের শিশিতে খাবার ওষুধ লিখে দিয়েছিল হরিশ। তাই খেয়ে নটন গড়ায় চির, পুত্রবধূ যায় যায়। রাত্রি 12টায় খোকা চাটুজ্জে ছুটে এসে পড়ল। তার বোন গলায় দড়ি দিয়েছে, দারোগা পুলিশ হুঁক হুঁক করছে খুব খাবার জন্যে। আপনি ওদিকে মেলায় পাঞ্জাবি খেলোয়াড়ের ছকের সামনে বসেছেন কোঁচার খুঁটে টাকা নিয়ে। বাপরে বাপরে, সে কি রাত্রি, মনে আছে? জীবন ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, একটু নড়ে বসলেন। না, সেদিনের কথা ঠিক মনে নাই, স্পষ্ট মনে পড়ে না। মনে পড়িয়ে দিলে মনে পড়ে। মনে পড়ার সঙ্গে সঙ্গে এমনই একটা অস্বস্তি জেগে ওঠে। নিজেই নিজেকে প্রশ্ন করেন, কেন এমন হয়েছিল, কেন? চঞ্চল হয়ে উঠলেন বৃদ্ধ। মনে পড়ে গেল সেই গোপন সংকল্পের কথা। ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে আতর বউকে পালকিতে চড়িয়ে একদিন কাঁদি যাবেন। ঘোড়া তিনি কিনেছিলেন, বড় সাদা ঘোড়া। আতর বউকে অলংকার দিয়েছিলেন অনেক, কিন্তু কাঁদি যাওয়া হয়নি। কেন যে যাননি তা আজও বুঝতে পারলেন না। সংকোচ না ভয় কে জানে, হয়তোবা দুই। যে কারণেই হোক পারেননি। শুধু প্রতিষ্ঠা এবং সম্পদের মাদকতায়, চঞ্চলতাতেই প্রমত্তের মতো ঘুরে বেরিয়েছেন। প্রতিষ্ঠার সেই বোধ করি শ্রেষ্ঠ সময়। চিকিৎসার খ্যাতি তাকে সর্বজন মান্য করে তুলেছিল। সরকার পর্যন্ত তাকে খাতির করে এখানকার প্রেসিডেন্ট পঞ্চায়েত করেছিল। কিন্তু কিছুতেই মন ভরে না। যা পেয়েছেন তা 2 হাতে ছড়িয়ে দিয়েছেন। মনই তৃপ্তি পায়নি তো সঞ্চয় করবেন কোন আনন্দে? যদি বলো প্রতিষ্ঠার আনন্দে, বলতে পারো, কিন্তু সেও ফাঁকিতে পরিণত হয়েছে। তাই তো হয়। বাবা বলতেন, রংলাল ডাক্তারও বলতেন, প্রতিষ্ঠা যদি সত্যকারের আনন্দ না হয়, মনকে যদি ভরপুর করে না দেয়, তবে সে যেন মিথ্যা। আর আয়ু সামান্য কয়েকটা দিন। সেদিন কটা গেলেই সে প্রতিষ্ঠা হয়ে যায় ভুয়ো মিথ্যে। রংলাল ডাক্তার হেসে ব্র্যান্ডের গ্লাস হাতে নিয়ে বলতেন, এই এর নেশার মতো। একদিন বলেছিলেন, নবদম্পতির আকর্ষণের মতো। সেটা যদি নিতান্তই রূপ যৌবন ভোগের আনন্দের মতো আনন্দ হয়, তবে রূপ যৌবন যাবার সঙ্গে সঙ্গে আনন্দ বিস্বাদ হয়ে তেতো হয়, মিথ্যে হয়। কিন্তু সে যদি ভালোবাসা হয়, তবে সে কখনো যায় না জীবন। যদিও আমি ও দুটোর স্বাদ জানি না, বলে হা হা করে হেসেছিলেন। বাবা বলতেন পরমানন্দ মাধবের কথা, তাকে না পেলে কিছুই পাওয়া হয় না। তাকে পাওয়া যায় কি না জীবন মশাই ঠিক জানেন না, তবে তিনি পাননি। সম্পদের মধ্যে পাননি, প্রতিষ্ঠার মধ্যেও পাননি। সংসারে আতর বউ, ছেলে মেয়ে, সুষমা, সুরমা, নিরুপম, বনবিহারী
কারুর মধ্যে না। নেশা তিনি করতেন না, নেশা ছিল রোগ সারানোর, রোগীকে বাঁচানোর। আর ছিল দাবা এবং মেলায় জুয়ো খেলা। মনে আছে হাতের কঠিন রোগী বাঁচবে কি মরবে, অন্তরে অন্তরে তাই বাজি রেখে জুয়োর ছকে দান ধরতেন। জিতলে বাঁচবে, হারলে মরবে। মেলে না, তবুও ধরতেন। সে আমলে জুয়ো খেলাটা দোষের ছিল না, অন্তত বড়লোকের ছেলের দোষের ছিল না। ছেলে বয়স থেকেই অভ্যাস ছিল কিছু কিছু, তারপর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছিল। সেটাকে বাড়িয়ে দিলে আবার আতর বউ। শশী বলেছে, সেই এক রাত্রির কথা মনে পড়েছে বই কি? সব মনে পড়েছে। রাত্রি শুধু নয়, রাত্রি দিন, সেকাল, সেকালের মানুষজন, সকলকে মনে পড়েছে। সেকালের জল টলমল দিঘি, ধান ক্ষেত ভরা ক্ষেত খামার, শান্ত পরিচ্ছন্ন ছায়া ঘন গ্রামগুলি, লম্বা চওড়া দশাশয়ী মানুষ, মুখে মিষ্টি কথা, গোয়ালে গাই, পুকুরে মাছ, উঠানে মরাইয়ে ধান, ভাঁড়ারে জ্বালায় জ্বালায় চাল, কলায় মুগ মুসুর ছোলা অড়হর, মাসকলায় মন মন গুড়। সে কাল সে দেশ দেখতে দেখতে যেন পাল্টে গেল। ম্যালেরিয়া ছিল না তা নয়, ছিল পুরনো জ্বর, 2-4 জনের হতো। শিউলি পাতার রস আর তাদের বাড়িতে বাড়ির 5 জনে তারা সেরে উঠত। হঠাৎ ম্যালেরিয়া হলো সংক্রামক ব্যাধির মতো। শশী হি হি করে হাসছে, বলছে, হো হো করে কোঁ কোঁ করে জ্বর। শশীর প্রকৃতি অনুযায়ী ঠিকই বলছে শশী। জীবন ডাক্তারের সে স্মৃতি মনে পড়লে সমস্ত অন্তরটা কাতর আর্তনাদ করে ওঠে। উহ, কত যে শিশুর মৃত্যু হয়েছিল সেবার, তার সংখ্যা নাই। শিশু মরক বলা চলে। মায়ের কান্নায় আকাশ ভরে উঠেছিল। এ অঞ্চলে তখন তার বিপুল পসার। তিনি ছাড়া ছিলেন হরিশ ডাক্তার, কিশোরের বাবা কৃষ্ণদাসবাবু, যাকে প্রথম স্থান দিয়েছিলেন তার বাড়িতে। সে তখন ব্রজলাল বাবুর দাতব্য চিকিৎসালয়ে কম্পাউন্ডার হয়েছে। দেখতে দেখতে আরও 2 জন ডাক্তার এসে বসল। পাশ করা ডাক্তার নয়, কম্পাউন্ডারই করত। রোগের মরশুমে ডাক্তার হয়ে এসে বসল। এই নবগ্রামের নরপতি রায়চৌধুরী একখানা হোমিওপ্যাথিক বই কিনে আর ওষুধ কিনে এক পাড়া গাঁয়ে গেল চিকিৎসা করতে। বড়দা রায়চৌধুরীর ছোট ছেলে, স্কুলে পড়া ছেলে, চলে গেল কলকাতার আর.জি.কর মেডিকেল স্কুলে পড়তে। পাগলা নেপালের ছোট ভাই, সেও খানিকটা পাগল ছিল। পাগলা সীতারাম, সে খুলে বসল ওষুধের দোকান, নবগ্রাম মেডিকেল হল, খুচরা ও পাইকারি ওষুধের দোকান। এই মোরগ মহামারীর মধ্যে মানুষ চিকিৎসা ব্যবসায়ে উপার্জনের প্রশস্ত পথ দেখতে পেলে। ঘরে ঘরে মানুষ নিলে শয্যা। তাকে ঘুরতে হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বাবুপাড়া, বণিকপাড়া, শেখপাড়া, মিয়াপাড়া, জেলেপাড়া, ডোমপাড়া, কাহারপাড়া, বাউরিপাড়া। হরিশ ডাক্তারের 2 পকেট বোঝাই হতো টাকায়, তার 3 পকেট 4 পকেটও হতে পারত, কিন্তু তিনি তা করেননি। তার বংশের ধারা তিনি ক্ষুণ্ণ করেননি। অর্থ কাম্য ছিল না তা নয়, কিন্তু তার সঙ্গে পরমার্থ ছিল কামনা। ওরই ওপর তো মশাইদের
মহাশয়ত্ব। হায় আতর বউ, আজ সেই তিনি কি রতনবাবুরা 4 টাকা দিতে এসেছিল বলেই 4 টাকা নিতে পারেন? ছি ছি। তিনি ডাকে বার হতেন, পথে যে তাকে ডেকেছে তার বাড়ি গিয়েছেন, যে যা দিয়েছে তাই না দেখেই পকেটে ফেলেছেন, ক্ষেত্রবিশেষে সাহায্য করে এসেছেন। হরিশ এখানে আগন্তুক, সে রোজগার করতেই এসেছিল। জীবন দত্ত এখানকার 3 পুরুষের চিকিৎসক, মশায়ের বংশ। শুধু তাই নয়, নিজের গ্রামের তিনি শরিক জমিদার। তার কাছে কি উপার্জন বড় হতে পারে? কখনো কোনোদিন মনেও হয়নি, বরং পকেট থেকে মেকি এবং খারাপ আওয়াজ টাকা আদুলি সিকি বের করে আতর বউ বকাবকি করলে তিনি কৌতুক অনুভব করতেন। আতর বউ বলতেন, হেসো না, আমার গা জ্বালা করে। জীবনমশাই তাতেও হাসতেন, কারণ আতর বউয়ের গাত্রজ্বালা স্থায়ী ব্যাধি। ওই জ্বালা চিতাকাষ্ঠে সঞ্চারিত হয়ে দাউ দাউ করে জ্বলে তবে নির্বাপিত হবে। সে সময় পর পর 2 ঘোড়া কিনেছিলেন তিনি, একটা বড়, একটা মাঝারি। পায়ে হেঁটে ঘুরে কুলিয়ে উঠতে পারছিলেন না। বছর 3 মধ্যেই 2 ঘোড়াই অকর্মণ্য হয়ে গেল। কুমড়ি রোগ, অর্থাৎ কোমরে বাত হল। জীবন ডাক্তারের বিপুল ভার বয়ে 2 জীবন প্রায় অক্ষম হয়ে গেল। জানোয়ার 2টোর শেষ জীবন হাটের তামাক ব্যবসায়ীর তামাক বয়ে অতিবাহিত হয়েছে। এরপর আর ঘোড়া কেনেননি জীবন ডাক্তার। তার শক্তির তো অভাব হয়নি, অভাব হতো সময়ের। তা হোক, 4টের 5টায় খাওয়া তাই খেয়েছেন। মাঠের পথ ভেঙে ডাক্তার হাঁটতেন, লোকে বলতো হাতি চলছে। হাতি বটে। একদিন সকালে জুতোর কাদা ঘোচাতে গিয়ে ইন্দির লাফিয়ে উঠেছিল, বাপরে সাপ! একটা মাঝারি কেউটে সাপের মাথা তার জুতোর তলায় চেপটে লেগেছিল। ঠিক জুতোর তলায় কে নিপুণ হাতে কেউটের মাথা এঁকে দিয়েছে। ভাগ্যক্রমে অন্ধকারে ভ্রুক্ষেপহীন মাতঙ্গ পদপাতকটি ঠিক সাপটার মাথার ওপরেই হয়েছিল। ইন্দির জুতোটা এনে তাকে দেখাতে তিনি হেসেছিলেন। আতর বউ শিউরে উঠে মনসার কাছে মানত করেছিলেন, তাকে তিরস্কারও করেছিলেন। এমনই কি মানুষের উপার্জনের নেশা, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটে টাকার জন্যে? তাতেও তিনি হেসেছিলেন। এই কদিন আগেই আতর বউ যে যা দেয় ফি নেওয়ার জন্য বলেছিলেন, দাতা কর্ণদের ছেলের গলায় ছুরি দিতে হয় তা জানো? তুমি তাই দেবে, সে আমি জানি। বন্ধুরা তাদের রহস্য করে বলতো, দেশের লোকের সর্বনাশ আর ডাক্তারদের পৌষ মাস। তাতেও তিনি হাসতেন। বুঝতেন বন্ধুদের ফিস্ট খাবার অভিপ্রায় হয়েছে। বলতেন, তাহলে পৌষ মাসে তো কিছু খেতে হয়, ফিস্টি টিস্টি কিছু করো তাহলে, দে টাকা দে। সেতাব, সুরেন্দ্র, নেপাল ফিস্টের আয়োজনে লেগে যেত। গন্ধে গন্ধে শশীও জুটত। হরিশ ডাক্তারকেও আমন্ত্রণ পাঠাতেন। এসব হতো রাত্রে, দিনে অবকাশ কোথায়? ভোরে উঠে আরোগ্যনিকেতনে রোগী দেখে ডাক থেকে ফিরতেই হয়ে যেত অপরাহ্ন, বেলা 4টে। 4টের পর খাওয়া দাওয়া সেরে দুরান্তের ডাক।
সেখান থেকে ফিরতে 9টা, 10টা, 12টা, 3টেও হতো। 12টা পর্যন্ত সেতাব সুরেন নেপাল তার অপেক্ষায় থাকত। আরোগ্যনিকেতনের দাওয়ায় আলো জ্বলত। ইন্দির জোগাত চা আর তামাক, তারা খেলত দাবা, আর বসে থাকত চৌকিদারেরা। জীবনমশাই তখন প্রেসিডেন্ট পঞ্চায়েত। জীবনমশাই ফিরে এসে অন্তত 1 হাত দাবা খেলে চৌকিদারের হাজিরার খাতায় সই করে তবে বিশ্রাম করতেন। কতদিন রাত্রি প্রভাত হয়ে যেত। খাওয়া দাওয়ার দিনে ইন্দির আর শশী যেত নবগ্রামের বাজারে। ডাক্তার চিট দিতেন। তেল, ঘি, নুন, মশলা, এমনকি সাহাদের দোকান থেকে আসত মদ। সুরেন, নেপাল, হরিশ ডাক্তার, শশী এদের মদ নইলে তৃপ্তি হতো না। নেপাল সুরেন যেত পাঁঠার খোঁজে, চৌকিদার যেত জেলে ডেকে আনত। সে পুকুর থেকে মাছ ধরে দিত। ডাক্তার আত্মবিস্মৃতই হয়েছিলেন। সে যেন একটা নেশার ঘোর। মনে পড়ছে সে রাত্রির কথা। হ্যাঁ, জীবনের একটা স্মরণীয় রাত্রিই বটে। বাড়ি। সেদিন বিকেলে বাড়ি থেকে বের হবেন। প্রথমে যাবেন হরিশ ডাক্তারের বাড়ি। হরিশের ছেলের অসুখ শুনেছেন। তারপর যাবেন মেলায়। মেলা চলেছে সে সময়। ভাদ্র মাসে নাগপঞ্চমীতে মনসা পুজোর মেলা। মেলার কর্তারা এসে নিমন্ত্রণও করে গেছে। জীবনমশাই গিয়ে পুলিশের সঙ্গে একটা রফা করে জুয়ো খেলার বন্দোবস্ত করে দেবেন এবং সেখানে জুয়ো খেলে জীবনমশাই 10-20 টাকা জুয়ারিকে দিয়েও আসবেন। ঘরের মধ্যে জামা পরবার জন্য ঢুকেই দেখলেন আতর-বউ জামার পকেট থেকে টাকা বের করে নিচ্ছেন। স্বামীর সঙ্গে চোখাচোখি হতেই আতর-বউয়ের মুখ লাল হয়ে উঠেছিল। কোনো কথা বলবার আগেই আতর-বউ বলেছিলেন, জুয়ো খেলে তুমি টাকা দিয়ে আসবে সে হবে না। তোমার লজ্জা হয় না জুয়ো খেলতে? জীবনমশাই বলেছিলেন, জুয়ো খেলব না, টাকা বের করে নিও না, ছেলেদের দেব, চাকরদের দেব, ওরা সব মেলা দেখতে যাবে। মেলার মধ্যে 2-4 জন হাত পাতে, দিতে হয়, টাকা রাখো। রইল 5 টাকা। 5 টাকায় কি হবে? না, আর দেব না, কিছুতেই দেব না। ভালো। জামাটা টেনে নিয়ে 5 টাকার নোটটাও ফেলে দিলেন। তারপর জামাটা গায়ে দিয়ে বেরিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়েছিল ছেলে বনবিহারী, নতুন বাইশিল্ক হাতে নিয়ে বাপের প্রতীক্ষায় দাঁড়িয়ে। মেলা দেখতে যাবে, টাকা চাই। গায়ে ডবল ব্রেস্ট কোট, পায়ে পাম্পশু। বনবিহারী বাবুদের ছেলেদের সমান বিলাসী। চাকর ইন্দির দাঁড়িয়ে। নন্দ তখন ছেলে মানুষ, সেও দাঁড়িয়ে। তারা জানে মশায় মেলার সময় বকশিস দেবেন। সকলের দিকে তাকিয়ে যেন আগুন জ্বলে গেল। আতর-বউ 5 টাকার নোটখানা কুড়িয়ে দিয়ে ছেলেদের হাতে দিলেন। জীবনমশাই বললেন, ইন্দির, আমার সঙ্গে আয়। তিনি ভুলে গেলেন হরিশের ছেলের অসুখের কথা শুনেছিলাম। ছেলেটির অসুখ করেছে। গত রাত্রে হরিশকে নিমন্ত্রণ পাঠিয়েছিলেন খাওয়ার জন্য। হরিশ আসতে পারেনি। লিখেছিল, ছেলেটার হঠাৎ কম্প দিয়া জ্বর আসিয়াছে, মেয়েরা ভয় পাইতেছে, যাইতে পারিলাম না। জীবনমশাই ভেবেছিলেন একবার খোঁজ নেবেন, কিন্তু উদ্ভ্রান্ত হয়ে ভুলে গেলেন। নবগ্রামে সাহাদের মদের দোকানে এসে সাহাকে ডেকে বললেন, 50টা টাকা চাই সাহা। সাহা শুধু মদের দোকানই করত না, টাকা দাদনেরও কারবার করত। সাধারণকে টাকা দিত গয়নার উপর, সম্মানী ব্যক্তিদের
হ্যান্ড নোটে। অবাক হয়ে গেল সাহা। মশাইয়ের টাকা চাই? চাই, কাল পরশু চেয়ে নিস, আন টাকা। বিনা বাক্য ব্যয়ে সাহা টাকা এনে তার হাতে তুলে দিল। কোনো স্মরণ চিহ্নও চাইলে না। টাকা নিয়ে ইন্দিরকে 2 টাকা দিয়ে বাকি টাকা নিয়ে বেরিয়ে গেলেন মেলা। মেলা ঘুরে গিয়ে বসেছিলেন জুয়োর আসরে। রাত্রি তখন 8টা। বসে গেলেন জুয়োর আসরে। মনে মনে সেদিন কি বাজি রেখেছিলেন মনে নেই। বোধহয় 1 বছরের মধ্যে তিনি যদি মরেন তবে তিনি জিতবেন। 10টার সময় ছুটে এসেছিল এই শশী। শশী তখন হরিশের অধীনে চ্যারিটেবল ডিসপেনসারির কম্পাউন্ডার। তার মেলাতে থাকারই কথা, কিন্তু হরিশের ছেলের অসুখের জন্য আসতে পারেনি। ছেলের অবস্থা সংশয়াপন্ন। ওদিকে হরিশের হাতের রোগী নতুন গণাচ্ছি পুত্রবধূ মালিশ খেয়ে বসে আছে। ভুল হরিশের, ছেলের অসুখ। বিভ্রান্ত মস্তিষ্ক হরিশ মালিশের শিশি দিয়ে বলেছে, এইটে খাবার, এখনই চলুন আপনি। উঠেছিলেন তাই। তখন কোঁচার খুঁটে গোটা 20 টাকা অবশিষ্ট। ডাক্তার উঠেই টাকা কটা গোছ করে জাহাজের ঘরে বসিয়ে দিয়ে বলেছিলেন, সই। জাহাজ ডোবে তো গেল, ওঠে তো রেখে দিও, কাল নেব। জাহাজ ডুববে অর্থাৎ তিনি হারবেন, সে তিনি জানতেন, অর্থাৎ তিনি মরবেন না 1 বছরের মধ্যে। অনেক দেখতে হবে তাকে। এখন হরিশের ছেলেকে দেখতে হবে, চলো। যেতে যেতে হরিশের ছেলে শেষ হয়ে গিয়েছিল। জীবন মশাইকে দেখে বুক চাপড়ে কেঁদে উঠেছিল হরিশ। জীবন, এ কি হলো আমার? জীবন, তুমি যদি সকালে একবার আসতে ভাই, তবে হয়তো বাঁচত আমার ছেলে। জীবন মশাই মৃদু তিরস্কার করেছিলেন হরিশকে। তুমি না ডাক্তার হরিশ? ছি, তোমার তো এমন অধীর হওয়া সাজে না। অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরং। এ কথা জানেন যিনি নিয়ন্তা তিনি, আর জানেন তত্ত্বজ্ঞানী। আর এ সমস্ত না বুঝেও এ কথা তো ডাক্তারের অজানা নয়। চুপ করো, মেয়েদের সান্ত্বনা দাও, আমি যাই গড়াচ্ছির বাড়ি। মুহূর্তে হরিশের শোকের উচ্ছ্বাস স্তব্ধ হয়ে গিয়েছিল। গড়াইয়ের বাড়ির সামনে তখন নানা গবেষণা চলছে। হরিশের ভাগ্য ভালো, সময়টা মেলার। লোকজন সবাই মেলায়, নইলে এতক্ষণ হরিশের বিরুদ্ধে থানায় ডায়েরি হয়ে যেত। জীবন মশাই এসে বসলেন। প্রথমেই শিশিটা হস্তগত করে পকেটে পুরলেন, তারপর নাড়ি ধরলেন। বিষের ক্রিয়ার লক্ষণ রয়েছে, কিন্তু প্রশ্ন করলেন, ওষুধটা সব খেয়েছ? পেটে গিয়েছে? যায়নি। ঝাঁঝালো ওষুধ রোগী বমি করে ফেলে দিয়েছে। ভয় নাই। শশীকে বললেন, ডিসপেনসারিতে স্টমাক পাম্প আছে, নিয়ে আয়। সেই রাতেই 12টায় খোকা চাটুজ্জে এসে পড়ল। মশাই রক্ষা করুন, আমার বোন নলিনী গলায় দড়ি দিয়েছে। চিকিৎসার জন্য খোকা চাটুজ্জে তাকে ডাকেনি, অন্য কারণে ডেকেছিল। জীবন মশাই প্রেসিডেন্ট পঞ্চায়েত, তিনিই পারেন পুলিশ লাঞ্ছনার হাত হতে বাঁচাতে। তা তিনি বাঁচিয়েছিলেন। গড়াইয়ের পুত্রবধূর পেটের মালিশ বমি করিয়ে বের করে মরণের হাত থেকে ছিনিয়ে নিয়ে নতুন ওষুধ দিয়ে রাত্রি 2:30টার সময় খোকা চাটুজ্জের বাড়ি এসে বাইরে দাওয়ার ওপর বসলেন। রিপোর্ট লিখে বললেন, শ্মশানে নেবার ব্যবস্থা করো, আমি রয়েছি। সেতাবকে বললেন, দাবার ছক ঘুঁটি আন সেতাব।
শুধু তো বসে থাকা যায় না, পাত, ছকপাত। সব মনে পড়ছে, মনে আছে সবই। মনে পড়ালেই মনে পড়ে সেদিন রাত্রি 4টে পর্যন্ত দাবা খেলেছিলেন, বাজির পর বাজি জিতেছিলেন। শ্বেতাব বলেছিল, তোর এখন চরম ভালো সময় রে জীবন, ডাঙায় নৌকো চলছে। তারও তাই মনে হয়েছিল, কিন্তু হঠাৎ আটকে গেল নৌকো। এই মেলার পরই কিন্তু বনবিহারী প্রমেহ রোগে আক্রান্ত হল। শুনলেন মেলায় সে নাকি মদও খেয়েছিল। ডাঙায় চলমান নৌকাটা আটকেই শেষ হয়নি, আকস্মাৎ মাটির বুকের মধ্যেই ডুবে গেল। জীবনমশাই ছেলে বনবিহারীকে ডেকে বলেছিলেন, ছি ছি ছি। বনবিহারী মাথা হেঁট করে দাঁড়িয়েছিল, কিন্তু সে নত মুখে তার কঠিন ক্রোধ ফুটে উঠেছিল। জীবনমশাই বলেছিলেন, বংশের ধারাকে যে কলুষিত করে সে কুলাঙ্গার। বাপ লজ্জা পায়, মা লজ্জা পায়, ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ শিউরে ওঠে, পরলোকের সমাজে তাদের মাথা হেঁট হয়। জানতে পারেননি দরজার ওপাশে কখন আতর বউ এসে কান পেতে দাঁড়িয়েছে। তিনি সেই মুহূর্তেই ঘরে ঢুকে বলেছিলেন, একটা ভুলের জন্য এত বড় কথা বললে তুমি ওকে? আমার গর্ভের দোষ দিলে? 14 পুরুষের মাথা হেট করেছে বললে? তুমি লজ্জা পেয়েছ বললে? তুমি নিজের কথা ভেবে দেখে কথাটা বলেছ? নিজে তুমি করনি, হয়তো সঙ্গদোষে কোনো ভ্রষ্টার পাল্লায় পড়ে একটা ভুল করে ফেলেছে, কিন্তু তুমি মঞ্জরির জন্যে তুমি কি কাণ্ডটা করেছিলে মনে পড়ে না? স্তব্ধ হয়ে গিয়েছিলেন জীবনমশাই। আতর বউ ছেলের সামনে মঞ্জরির কথা বর্ণনা শেষ করে ছেলের হাত ধরে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। উঠে আয়। জীবনমশাই বসে রইলেন অপরাধীর মতো, এবং যে মঞ্জরিকে তিনি অপরাধিনীর মতো জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন, আতর বউ সেই মঞ্জরিকেই তার সামনে মাথা তুলিয়ে দাঁড় করিয়ে দিয়ে গেল পাওনাদারের মতো। প্রতিষ্ঠার এই উৎসব মুখরিত কালে দীর্ঘদিন মঞ্জরিকে তার বারেকের জন্যেও মনে পড়েনি। সেদিন মনে পড়িয়ে দিয়েছিল আতর বউ। মদ্যপানের ফলে ব্যভিচারের পাপে ভূপি বোসের ব্যাধি মঞ্জরির ভাগ্যকে করেছিল মন্দ। তাতে কি তিনি মনে মনে আনন্দ পেয়েছিলেন? তার জন্যই কি তিনি পেলেন এই আঘাত? সেই দিনই তিনি বুঝেছিলেন বনবিহারীর জীবনে মৃত্যু বীজ বপন হয়ে গেল। মানুষের জীবনে মৃত্যু ধ্রুব। জন্মের মুহূর্ত থেকে ক্ষণে ক্ষণেই সে তার দিকে চলে, মৃত্যু থাকে স্থির। হঠাৎ একদিন মানুষ রিপুর হাত দিয়ে তাকে নিমন্ত্রণ পাঠায়, তখন মৃত্যুও তার দিকে এগিয়ে আসে। এক একজন অহরহ ডাকে, ওই দাঁতুর মতো। দাঁতু মরবে, বনবিহারীর মতোই মরবে। প্রদ্যোৎ ডাক্তার ওকে বাঁচাতে পারবে না। হঠাৎ জীবনমশাই সচেতন হয়ে উঠলেন। এদিক ওদিক তাকিয়ে দেখলেন শশী এতক্ষণ পিছনে বসে বৃদ্ধ হস্তিকে আপন মনে গালাগাল দিয়ে চলেছিল। এর মধ্যেই পকেট থেকে ক্যানাবিস ইন্ডিকা মেশানো পানীয়ের শিশি বের করে সে এক ঢোক খেয়ে নিয়েছে। গাড়িতে তামাক সেজে খাওয়ার বিপদ আছে, খড়ের বিছানায় আগুন লাগতে পারে, সেই ভয়েই ও ইচ্ছা সম্বরণ করে দুটো বিড়ি, 4 পয়সার 4টা গোল্ডফ্লেক সিগারেটের একটা সিগারেট শেষ করেছে, এবং মধ্যে মধ্যে দাঁতে দাঁত ঘষে ভাবছে, বুড়োর পিঠে গোটা 2 কিল বসিয়ে দিলে কি হয়? না হয়তো জ্বলন্ত সিগারেটের ডগাটা পিঠে চিপে ধরলে কি হয়?
চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারে? মশাইকে নড়ে চড়ে বসতে দেখে ছইয়ের বাইরে মুখ বার করে তাকাতে দেখে শশী বললে, নেমে একবার দেখব নাকি? কি? বেটা দাঁতু সত্যি ভর্তি হলো কিনা হাসপাতালে? ঠিক হাসপাতালের সামনে এসে পড়েছে গাড়িখানা। না। কে বলতো? গলাখানি বড় মিঠে, গাইছেও ভালো, গানখানিও চমৎকার। ওই বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। ডাক্তার ছোকরা নয়? উৎসাহিত হয়ে শশী ছইয়ের পেছন দিকে থেকে ছপ করে লাফিয়ে নেমে পড়ল। বললে, হ্যাঁ ডাক্তারই বটে। ডাক্তারের পরিবার গান করছে। যেমন স্বামী তেমন স্ত্রী। সে একেবারে খাঁটি মেম সাহেব। বাইসিকিলে চড়ে গো, আর চলে যেন নেচে নেচে। গান তো যখন তখন। ওই ওই দেখুন না। সামনে বারান্দাতেই স্বামী স্ত্রী প্রায় ছোট ছেলে মেয়েদের মতো খেলায় মেতেছে। তরুণী স্ত্রী ডাক্তারের হাত চেপে ধরেছে। হাত থেকে জলের মগটা কেড়ে নেবে। সে নিজে জল ঢেলে দেবে। ডাক্তার বোধ করি হাত পা ধুচ্ছিল। ডাক্তার দেবে না। সে তাকে নিরস্ত করে বালতি থেকে জল নিয়ে তার মুখে ছিটিয়ে দিচ্ছে। মেয়েটি ছুটে চলে গেল ঘরের মধ্যে। আবার ছুটে বেরিয়ে এসে কিছু যেন ছুঁড়ে মারলে ডাক্তারের মুখে। ডাক্তারের মুখ সাদা হয়ে গেল। পাউডার পাউডার ছুঁড়ে মেরেছে। শশী খুক খুক করে হাসতে লাগল। মশাইয়ের মুখেও একটি মৃদু হাস্যরেখা ফুটে উঠল। গাড়ি মন্থর গমনে চলতে লাগল। গণেশ ভট্টাচার্যের মেয়ে তাহলে ভালো আছে? আশা হয়েছে? পরমানন্দ মাধব না হলে ডাক্তার এমন আনন্দের খেলায় মারতে পারত না। ছোকরার সাহস আছে, ধৈর্য আছে, জেদ আছে, বড় হবার অনেক লক্ষণ আছে। শুধু একটা জিনিস নাই, অন্য মতকে মানতে পারে না। অবিশ্বাস করতে হলে বিশ্বাস করে না ঠকে অবিশ্বাস করলে যে ঠকা মানুষ ঠকে, সেইটাই হলো সবচেয়ে বড় ঠকা। তাতেই মানুষ নিজেকে নিজেই ঠকায়, আর বড় কটুভাষী। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মশাই। আবার নড়ে বসলেন। কিন্তু দাঁতু বাঁচবে না। দাঁতু নিজেকে নিজে মারছে। তাকে কোন চিকিৎসক বাঁচাবে? অবশ্য পরিবর্তন মানুষের হয়। ওই তো নবগ্রামের কানাই বাবু। তিনি আজ নাই, অনেক দিন মারা গেছেন। জীবন দত্ত তাকে দেখেছেন। মাতাল, চরিত্রহীন, দুর্দান্ত রোগী, কটুভাষী লোক ছিলেন তিনি। প্রথম পক্ষ বিয়োগের পর আবার বিবাহ করলেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী স্পর্শে লোহা থেকে সোনা হয়ে যাওয়ার মতো আর এক মানুষ হয়ে গেলেন। মদ ছাড়লেন, ব্যভিচার ছাড়লেন, কথাবার্তার ধারা পাল্টালেন। সে রাগ যেন জল হয়ে গেল। শুধু তাই নয়, মানুষটি শুধু সদাচারেই শুদ্ধ হলেন না, পড়াশোনা শাস্ত্রচর্চা করে উজ্জ্বল হয়ে উঠলেন জীবনে। তাও হয়, কিন্তু বনবিহারীর হয়নি, দাঁতুরও হবে না। আবার মনে হলো রামহরির কথা। বারবার প্রশ্নটা ঘুরে ঘুরে জাগছে মনের মধ্যে। কি আর হলো? তবে কি এই নতুন স্ত্রীটি তার জীবনে এমন মধুর আস্বাদ দিয়েছে, যার মধ্যে সে মরবার মাধুর্য আভাস পেয়েছে? হঠাৎ তার একটা কথা মনে হলো। তিনি মুখ বাড়িয়ে শশীকে ডাকলেন, লিউকিস। শশী ইতিমধ্যে রাস্তায় নেমে হাঁপ ছেড়ে বেঁচেছে। তামাক সেজে হুঁকো টানছে। হুঁকোটা নামিয়ে সে সবিস্ময়ে জীবন মশাইয়ের মুখের দিকে তাকালে। হঠাৎ বুড়োর হলো কি? লিউকিস বলে ডাকলে যে?
এ নাম তার সে আমলের নাম। ম্যালেরিয়ার আবির্ভাবের সময় পাগলা নেপালের ভাই সীতারাম যে নবগ্রাম মেডিকেল হল খুলেছিল, সেই সীতারামের দেওয়া নাম। সেও ছিল আধপাগল। 70 বছরের বৃদ্ধ থেকে 16 বছরের ছেলে পর্যন্ত সবাই ছিল তার ইয়ার। সকলের সঙ্গেই সে তামাক খেত, অথচ তার চরিত্রের মধ্যে কোথায় ছিল একটি মাধুর্য যে এতটুকু বিরক্ত হতো না কেউ। সে কলকাতার বড় বড় সাহেব ডাক্তারের নাম নিয়ে এ অঞ্চলের ডাক্তারদের নামকরণ করেছিল। জীবন দত্তের নাম দিয়েছিল ডাক্তার বার্ড। হরিশ ডাক্তারকে বলতো ডাক্তার মার্নার্ড। শশীকে বলতো লিউকিস। নতুন ডাক্তার এসেছিল হাসপাতালে, কলকাতার মিত্তির বাড়ির ছেলে, যাকে বলতো ডাক্তার ব্রাউন। সীতারামের এই রসিকতা সেকালে ভারী পছন্দ হয়েছিল লোকের। ডাক্তারেরা নিজেরাও হাসতেন এবং মেজাজ খুশি থাকলে পরস্পরকে এই নামে ডেকে রসিকতা করতেন। এতকাল পরে সেই নাম! বিস্মিত হল শশী। কিন্তু এই নামে সেকালে ডাকলে যে উত্তর সে দিত, সেই উত্তরটি দিতে ভুল হল না তার। ঘাড়টা একটু হেঁট করে সাহেবী ভঙ্গিতে সে বললে, ইয়েস স্যার। জীবনমশাই বললেন, সে আমলটা বড় সুখেই গিয়েছে। কি বলিস শশী? ওহ, তার আর কথা আছে গো, সে একেবারে সত্যযুগ। হেসে ফেললেন ডাক্তার। শশীর সবই একেবারে চরম এবং চূড়ান্ত। ভালো তো তার থেকে ভালো হয় না, মন্দ তো একেবারে মন্দ, হয় বৈকুণ্ঠ নয় নরক। তারপর শশী বললে, সীতারাম বেটা সাভ্রষ্ট দেবতা ছিল, বুঝলেন? তা হঠাৎ সীতারামকে মনে পড়ল ডাক্তারবাবু? না, তোর নামটা মনে পড়ে গেল। আমি জিজ্ঞেস করছিলাম রামহরির কথা। বললাম তো বেটার অবস্থা আজকে খারাপ, বোধ হয় অনিয়ম টনিয়ম করেছে। তা শুধোবার তো উপায় নাই। মারতে আসবে বেটা, বলে মরাচ্ছে তো গাল নাই, মরতে তো বসেইছি, না খেয়ে মরবো কেন, খেয়েই মরবো। সে তো গিয়েই দেখব রে। আমি শুধুছি ব্যাপারটা কি বল দেখি, মানে নতুন বিয়ে করে। মশায়ের কথার মাঝখানে তাচ্ছিল্য ভরে শশী বলে উঠল, ব্যাটার মতিগতি কীরকম পাল্টেছে আর কি। রামহরি এই স্ত্রীটি বোধ হয় খুব ধার্মিক মেয়ে, দেখতেও বোধ হয় খুব সুন্দরী। শশী একটু ভেবেচিন্তে বললে, তাই বোধ হয় হবে। ডাক্তার স্মিতহাস্য প্রসন্ন মুখে আকাশের দিকে চোখ তুললেন। নবগ্রামের বাজার সম্মুখে। ডাক্তার বললেন, বাইরে বাইরে চলো বাবা, মাঠের পথে ভিড় ভালো লাগে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।